রায়হান রাফির কাজ কেমন লাগে আপনার? ভালো, ঠিক আছে। ঠিক আছে। ও তো অনেক জনপ্রিয়। আচ্ছা, এটা তরুণরা সবসময় আমার ধারণা যে আমাদের থেকে প্রায় এক হাত এগিয়ে থাকবে আর কি, তাই হওয়া উচিত। আচ্ছা, এই যে সিঙ্গেল স্ক্রিন, সিঙ্গেল মানে মাল্টিপ্লেক্সগুলো ওয়ান্ডারফুল, এটা একদম আপ টু দ্য মার্ক। কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে যে প্রজেক্টরে যেভাবে দেখানো হয়, যে আমি আমার এক সিনেমায় দেখলাম পিছনে ধান, সবুজ ধান ক্ষেত ছিল, সামনে লোকেরা কথা বলছে আর উপরে আকাশ, পরের দিকে সামনে লোকেরা কথা বলছে, জমিনও আকাশ, আকাশও। ঠিক উত্তর আমি বলতে পারবো না, কিন্তু তবে বাস্তবতা কি এটা? আমাদের এমনি জাতি হিসেবে আমাদের তো হুজুগে চলি আমরা। জি, মানে আমরা কান আমাদের একটা দুইটার মধ্যে একটা নাই, একটা চিলে নিয়ে গেছে সবসময়। হ্যাঁ, গুজব, হুজুগ, তো এগুলো খুব প্রিসাইসলি বেসিক্যালি ইন্ডাস্ট্রি প্রফেশনাল যদি হয় তাহলে এগুলো সব ছোটো ধারণা আর কি। যেমন একদমই। কিন্তু আপনার ছোট ভাইয়েরা যারা ছবি বানাচ্ছে তাদের তো ছবি রিলিজের আগে প্রমোশন নিয়ে দৌড়াদৌড়ি এবং ফেক প্রমোশনের কথা শুনি, হিট না হওয়ার আগে হিটের আওয়াজ দেওয়ার কথা শুনি। এগুলো কেমন লাগে? এগুলো আসলে আমাদের বাণিজ্যিক থট প্রসেসের ভিতরে এগুলো দরকার কিনা? দেখো, এটা আমরা তো আমি খুব স্পেসিফাই করে বলি, প্রিয়তমা এবং সুরঙ্গের আগে একে অপরের বিরুদ্ধে বলা শুরু করছিল ফেক প্রমোশন হচ্ছে, ওরা এটা ম্যানিপুলেট করে ছড়ানোর চেষ্টা করছে। তো দুইজনের ঝগড়া বাঁধলে আসলে আশপাশে মানুষ বুঝে যে ওদের ভেতরে কি কি ঝামেলা আছে। তো আমরা তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আগে জানতাম কিন্তু প্রকাশিত হলো বিষয়গুলো। তো এগুলো এখন নাকি খুব প্রয়োজনীয়। এইটা ওরা তো বোধহয় দুইজনই গেইন করেছে ফাইনালি, মানে আছে না যে দেখুন আসলে কে কিভাবে প্রমোশনটা করবে, এটার কোনো সুনির্দিষ্ট রীতিনীতি নাই। হ্যাঁ, যেমন আমরা ইয়ের কথা জানি, ওই যে সম্ভবত রবিনহুড শেষবার যখন বানালো লন্ডনে, ওরা যে প্রমোশনাল যে প্ল্যান করছে, সেই প্ল্যানটা ওর ল্যাপটপ হারিয়ে গেছে ওই প্ল্যানারের। ও আচ্ছা, ঠিক আছে। তো খুব বিপদে পড়ে গেল যে কিভাবে আবার সে নতুন করে করবে এটা। তখন ও হঠাৎ করে একটা আইডিয়া করলো যে লন্ডন শহরে যত দোতলা বাস আছে সবগুলা ওরা ব্র্যান্ডিং করে ফেললো। পুরো লন্ডনে খালি ইয়েটা ঘুরে বেড়াচ্ছে, রবিনহুড ঘুরে বেড়াচ্ছে। দেন স্মার্ট প্রমোশন হয়ে গেল। তো দেন কেউ ঝগড়া করে করবে, কেউ মধুর করে করবে, যার খুশি যার, মানে যার যার তাত্তার আব্দুল সাত্তার। তো আমি একটু শুনতে চাই, নতুনদের ভেতরে অনেকে কাজ করছেন, রায়হান রাফির কাজ কেমন লাগে আপনার? ভালো, ঠিক আছে। ঠিক আছে। ও তো অনেক জনপ্রিয় মেকার এখন। হিমেল আশরাফ খুবই এক দুইটা ছবি করেছে, ওর কাজ দেখা হয়েছে আপনার? ঠিক আছে, হ্যাঁ, ভালো, ঠিকঠাক। আচ্ছা, এটা তরুণরা সবসময় আমার ধারণা যে আমাদের থেকে প্রায় এক হাত এগিয়ে থাকবে আর কি, তাই হওয়া উচিত। আচ্ছা আচ্ছা। সেলিম ভাই, আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম, আমরা একটা সেমিনারও করেছি এটা নিয়ে, যে বাংলাদেশে গত 2 দশক ধরে কারো কারো একার মানে মানে ঠিক মনোপলি বিজনেসটা খুব রান করেছে। যেমন কোনো সময় ইমপ্রেস একচ্ছত্র আধিপত্য ছিল, সেটাও যেমন খুব বেশি ভালো কাজে যায়নি। এরপরে জাজ মাল্টিমিডিয়া ঢুকলো, জাজ মাল্টিমিডিয়া আবার পর্দা টর্দা ভাড়া করে আবার একটা ম্যানিপুলেট করার চেষ্টা করলো। মাঝখানে আবার সেলিম সামথিং, সে আবার 100টা ছবি নিয়ে কি প্রোপাগান্ডা, তার ছেলে টেলে দিয়ে ছবি বানালো। এখন আবার আলফাই বেশ শুরু করেছে, আশপাশে কেউ নাই। আবার 2-1টা ছবি আশাদ আদনান ভার্সেটাইল মিডিয়া শুরু করেছে। কিন্তু সম অবস্থানে প্রতিযোগিতা, আপনি যেটা বললেন প্রোডাকশন বা প্রডিউসার ঘরে নাই, এটা কি কাম্য কিনা? মানে এটা কেন হয় না? মানে একই সাথে 3-4টা কোম্পানি যখন, তখনই তো একটা বাজার তৈরি হবে। আমরা যখন দেখি ইমপ্রেস, তখন ইমপ্রেসেই বোধহয় যাইতে হবে। আমরা এখন দেখছি যে আলফা ছাড়া বোধহয় ভালো ছবি হচ্ছে না বা বড় ছবি হচ্ছে না। আচ্ছা যাই, মানে এটা কেন? ছোট বাজার মানে তৈরি হয়নি নাকি এটা গ্রাউন্ড দরকার? কোনটা মনে হয় আপনার কাছে? এটা ঠিক উত্তর আমি বলতে পারবো না, কিন্তু বাস্তবতা কি এটা? আমাদের এমনি জাতি হিসেবে আমাদের তো হুজুগে চলি আমরা। জি, মানে আমরা কান আমাদের একটা দুইটার মধ্যে একটা নাই, একটা চিলে নিয়ে গেছে সবসময়। হ্যাঁ, গুজব, হুজুগ, তো এগুলো খুব প্রিসাইসলি বেসিক্যালি ইন্ডাস্ট্রি প্রফেশনাল যদি হয়
তাইলে এগুলো সব কেটে যাবে আমার ধারণা আর কি। যেমন আমরা ইয়ের ক্ষেত্রেও, মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও একটা সিঙ্গেল চেইন আসলে স্টার কি মাল্টিপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, ওদেরই সবচেয়ে বেশি স্ক্রিন। হ্যাঁ, তো শেয়ার মানির ক্ষেত্রে আমরা তো ওরা একা যেমনি কোনো প্রতিযোগী নাই, আর একটা চেইন থাকলে হয়তো একটা প্রতিযোগিতা হতো, এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হতো আর কি। কারণ প্রযোজক যদি টাকা ফেরত না পায়, ও তো আর ছবি বানাতে পারবে না, অসহায় হয়ে থাকতে হয় আপনাদের। আবার এই সিঙ্গেল স্ক্রিনগুলোতে যে প্রজেকশন সিস্টেম, এটা মাল্টিমিডিয়া প্রজেকশন সিস্টেম, এটা কোনো মানে খুবই লো কোয়ালিটির, মানে তাই এই যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে, সিঙ্গেল মানে মাল্টিপ্লেক্সগুলো ওয়ান্ডারফুল, এটা একদম আপ টু দ্য মার্ক। কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে যে প্রজেক্টরে যেভাবে দেখানো হয়, যে আমি আমার এক সিনেমায় দেখলাম পিছনে ধান, সবুজ ধান ক্ষেত ছিল, সামনে লোকেরা কথা বলছে, আর উপরে আকাশ, পরের দিকে সামনে লোকেরা কথা বলছে, জমিনও আকাশ, আকাশও আকাশ। তো এটা খুবই দুর্বল সাউন্ড সিস্টেম, খুবই দুর্বল প্রজেকশন সিস্টেম, এটা ঠিক হওয়া উচিত। রাইট, কাজল রেখায় আসি। কাজল রেখার সাথে আপনার যে 50 দিনের যে একটা জার্নি গেল, এই জার্নির সবচেয়ে হার্ড টাইম কোন সময় গিয়েছে? ওরে অনেক হার্ড টাইম, মানে হিউজ হার্ড টাইম। যেমন আমাদের একটা হার্ড টাইমের কথা খুব মনে পড়ছে, যে আমাদের এখানে একটা খাজনা আদায় উৎসব আছে। আচ্ছা, 400-500 লোকের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, দড়িবাজি, লাঠিবাজি, বিভিন্ন রকম খেলা থাকে না যে, এবং অনেক গরু ছাগল এগুলোর অ্যারেঞ্জমেন্ট হিউজ, এবং এতগুলো লোকের 400-500 লোকের পিরিয়ডের কাপড় পরানো, ওদের একটু মেকআপটা একটু টাচ করা, সব মিলাই আমরা ভোর 3:30 থেকে কাজ শুরু হলো, যে আমরা ঠিক করেছি 6 ঘন্টা লাগবে আমাদের রেডি করতে, 9টার সময় আমরা ক্যামেরা ওপেন করব, এইরকম। তো আমরা 9টার সময় ক্যামেরা ওপেন করব, সব ঠিকঠাক, সব রেডি হলো। দেন আকাশ আস্তে আস্তে একটু মেঘলা হলো এবং ধুম বৃষ্টি নামলো। ঠিক আছে, তো এতগুলা লোক, এত অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, এবং আমরা ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায় নাই, চুপচাপ বসে থাকলাম। দেন ঘন্টা 2-3 মুষলধারে বৃষ্টি হলো, তারপর সেট ঢাকো, এই করো সেই করো, ভেজা। এরপর আস্তে আস্তে সূর্য যখন উঠতে শুরু করলো, আবার এটা মোছো, ঠিক করো। এবং আমরা যে ধৈর্য ধরে বসেছিলাম, এবং তারপরে দেখা গেল যে বাকি যেটুক সময় আমরা লাঞ্চ টাঞ্চ করে হয়তো 3টার সময় ক্যামেরা ওপেন করলাম, এবং একটা খুব কম সময়ের মধ্যে আমাদের কাজটা হয়ে গেল, কারণ প্রত্যেকেই অ্যালার্ট এই সময়। হ্যাঁ, আরেকটা খুবই ইয়ে, যে আমাদের যে সেট তৈরি করেছি আমরা, ওইটা প্রায় 3 মাস ধরে 70 থেকে 80 জন গারো এবং হাজং, নারী পুরুষ উভয় মিলে কাজ করেছে 3 মাস। এদেরকে আমরা নারী পুরুষ সমান মজুরি দিতাম, ওখানে নারীরা একটু কম ছিল, মজুরি পুরুষরা একটু বেশি ছিল। এই নিয়ে লোকাল লোকেরা একটু বিরক্ত যে আমরা পয়সা বাড়িয়ে দিচ্ছি। তারপর আমরা বুঝিয়ে বললাম যে দেখো, এটা তো আমাদের একটা প্রজেক্ট, তোমরা আগে পরে তোমরা কি করবে জানি না, আমরা এরকম ডিসক্রিমিনেশন করতে পারবো না। আচ্ছা, তারপর আমরা যখন ওদেরকে একটু খাওয়ানোর বন্দোবস্ত করলাম, আমরা আমাদের স্বার্থেই খাওয়ানোর বন্দোবস্ত করলাম, যে তাহলে ওরা মন দিয়ে কাজটা করবে। এটা তো এক ধরনের ক্রাফটম্যানশিপ, যে ঘর বাড়ি বানাবে, ওরা খুব সুন্দর ক্রাফটটা পারে, আদি ক্রাফটটা, যে আমাদের ঘর বাড়ি যেরকম, ওটা নিয়েও একটু হই হুল্লোড়। তারপর আবার ঠিক হলো। এরপরে আমরা একটা ছড়ার 2 পাশে, এক পাশে কাজল রেখার বাড়ি, আরেক পাশে রাজার বাড়ি, একটু দূরে দূরে, কিন্তু ছড়াটা প্রধান। আচ্ছা, এই ছড়ায় আমরা কাজল রেখার বাড়ির পাশে নদী চাই। আচ্ছা, ছড়াটা আমরা বাদ দিয়ে ওটা নদী বানায় ফেললাম। 2 দিন আগে বাদ দিলে ওই ছড়ার জলগুলো জমে জমে এই সুন্দর একটা নদী হয়ে গেল। আচ্ছা, তো আমরা নদী হইলো, পরের দিন আমরা শ্যুট করতে যাব। এমন সময় রাতে ঝড় বৃষ্টি আসলো, এবং পাহাড়ি ঢল আমাদের বাঁধটা ভেঙে দিল, ও আবার ছড়া হয়ে গেল। দেন আবার তুমি বাঁধ বাঁধো, আবার নদী বানাও, তারপর শ্যুট করো। ছবিতে কত রকম পীড়ন থাকতে হয়, সত্যি।